হ্যালো লুবনা, আমার সাথে এক রাত টাইম স্পেন্ড করতে কত টাকা নেবে? কল দিয়ে শুরুতেই যখন কেউ এমন নোংরা কথা বলে, ইচ্ছে হয় লোকটাকে কাছে পেলে মুখে থু মারতাম। কল কেটে সারাদিন এই কথাটাই কানে বাজতে লাগলো। সারা শরীর রাগে গজগজ করতে থাকে। এত ইতর মানুষ থাকে দুনিয়ায়, এদের কি মা নেই? এরা কিভাবে এত নীচ হতে পারে? সারা দিন কেঁদেছি, কি করে ওই জঘন্য মানুষ আমার নাম জানলো। আবার কেউ আমার নামে কলঙ্ক রটাচ্ছে না তো? বাসার সবাইকে বললে তারা হয় চিন্তা করবে, নয় আমাকেই দোষ দেবে। ভাবতে ভাবতে বিকেলের দিকে আবার কল, সেই নম্বর থেকে। রিসিভ করেই বললাম, নোংরা কথা বলবেন না, নোংরা কথা বললেই আপনার নামে মামলা দেব। লোকটি থতমত খেয়ে বলল, দেখুন, নাম্বারটা আমাকে একজন দিয়েছে। কে দিয়েছে? দেখুন, সত্যি বলবেন, না হলে সমস্যা নাই, আমার ভাই পুলিশ, সেই বের করবে। দেখুন আপু, নম্বরটা ইকবাল আমায় দিয়েছে। কে? ইকবাল? আপনি জানেন ইকবাল আমার কে হয়? আপনি নিশ্চয়ই আমার সাথে তামাশা করছেন। না আপু, আমি জানি ইকবালের সাথে আপনার সম্পর্ক চলছে, কিন্তু ও আপনার সাথে প্রেমের অভিনয় করে সেটা আপনি জানেন না। ও আপনার ওপর বিরক্ত, তাই আমায় আপনার নম্বর দিয়েছিল আপনার সাথে প্রেম করার জন্য। কথাটা শুনে মনে হলো আমি আকাশ থেকে পড়লাম। আমার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। ভালোবাসার মানুষের প্রতি একসময় অন্ধ হয়ে গিয়েছিলাম। আমার সেই অন্ধত্ব কাটিয়ে দিয়েছে তার বিশ্বাসঘাতকতা। ইকবালকে কল দিয়ে বলার ইচ্ছে হলো, মানুষ তো নিজের পোষা কুকুরকেও কাউকে দিয়ে দিতে খারাপ লাগে। আমি তো ভালোবাসার মানুষ ছিলাম, কিন্তু কথা বলতেও ঘৃণা লাগে। শুধু একটি মেসেজ দিলাম, ইকবাল, একদিন তুমি এভাবে বিক্রি হবে। কারোর ওপর আস্থা রেখে তুমিও ঠকবে। সেদিন বুঝবে ঠকে যাওয়ার ব্যথার কাছে ঠকে যাওয়ার আনন্দ কিচ্ছু না, একদমই কিছু না। এরপর 3 মাস কোনো যোগাযোগ হয়নি। ফোন নম্বরও চেঞ্জ করে ফেলেছি। মাঝে মাঝে ভাবি, সম্পর্কটা হুট করেই হয়েছিল, আবার হুট করেই শেষ হয়ে গেল। 2 বছর আগে রং নাম্বারে কল এসেছিল একদিন। অন্য কাউকে কল দিতে গিয়েই নাকি আসে। পরে কথা বাড়তে বাড়তে জানলাম আমাকেই কল দিয়েছিল। আমার বাবার ছাত্র ছিল ইকবাল। কথা থেকে প্রেম, ভালো বন্ধু হই। ওর কথায় আমি মুগ্ধ হয়ে যাই। দেখা করব দুজনে, তা নিয়ে কত প্ল্যান ছিল, কিন্তু তা আর হয়ে ওঠেনি। আর হয়তো দেখাও হবে না। হয়তো আমার মতন অনেক মেয়েকে ও ঠকিয়েছে এইভাবেই। মাঝে মাঝে ভাবি, আমি হয়তো কোনো পাপ করেছিলাম, যার শাস্তি হিসাবে ইকবাল আমার লাইফে এসেছিল। পরীক্ষা শেষ হবার পরে খুব একাকিত্ব অনুভব করতাম। যে দিনটা শুরু হতো ইকবালের কণ্ঠ শুনে, সেই দিন এখন আমেজহীনভাবেই চলে যাচ্ছে। খুব অনুতাপ হয়, কেন আমি জড়ালাম ওর সাথে, কেন আমি ঠকে গেলাম। বারান্দায় দাঁড়িয়ে আছি, আকাশের রংটা কেমন যেন বহুরূপী। আগে আকাশ দেখলে মনে হতো আকাশও খুশিতে চকচক করছে। আজকাল আকাশ দেখলেই আমার মনে এক রাশ বিষণ্ণতা ভর করে। হঠাৎ এক বাচ্চা ছেলে বারান্দার সামনে এসে দাঁড়িয়ে বলল, আপু, এই কাগজটা আপনারে একজন দিয়েছে, নেন। কে? ছেলেটা পিছন দিকে তাকিয়ে বলে, ওইখানেই তো ছিল, আমি যাই। কাগজটা হাতে নিয়ে খুলে দেখি ভিতরে পেন্সিল দিয়ে লেখা, লুবনা, জীবনে এই প্রথম চিঠি লিখছি, তাই কলম দিয়ে লেখার সাহস পেলাম না। ভুল হলে চট করেই মুছে ফেলতে পারবো, তাই পেন্সিল নিয়ে লিখলাম। জীবনের ভুলগুলোও যদি এভাবে মুছে ফেলার একবার সুযোগ পেতাম। ইকবাল। চিঠিটা হাতে নিয়ে এদিক ওদিক তাকাচ্ছি। ইকবালকে কখনো সামনাসামনি দেখা হয়নি। একবার ছবিতে দেখেছিলাম। ইন্টারনেট ভিত্তিক রঙিন প্রেম ছিল না আমাদের, ভালোবেসে ফেলেছিলাম না দেখেই। কণ্ঠের ভাঁজে ভাঁজে ভালোবাসা খুঁজে পেয়েছিলাম। নিঃশ্বাস পড়তে পড়তে ভালোবাসার উষ্ণতা অনুভব করেছি। দেখার আকাঙ্ক্ষা ছিল তীব্র, তবে না দেখার অনুভব বেদনাদায়ক ছিল। প্রতিদিন ভাবতাম দেখা হবার দিন কি করব। সেই ঘড়ি কেটে যেত বেলা। ভেবেছিলাম দেখা হবে, চোখে চোখ রাখা হবে, হাতে হাত থাকবে, কিন্তু তা হলো কই। চোখের আড়ালে ছিল অনেক অবহেলা,
অনেক প্রতারণা, তা ধরতে একটু দেরি হয়েছিল বই কি। ঝরঝর করে বৃষ্টি নামলো, বারান্দার সামনেটায় পানির স্রোত। চিঠির কাগজ দিয়ে নৌকো বানিয়ে ভাসিয়ে দিলাম, সাথে ভাসিয়ে দিলাম মনে জমে থাকা আবেগ। এই মনে শুধুই ক্ষোভ পুষে রেখেছি, আবেগের জায়গা আর নেই। সকালে ঘুম ভেঙে বারান্দায় গিয়ে দেখি রঙিন কাগজের নৌকো। অবাক হলাম কিছুটা। নৌকো হাতে নিয়ে দেখি কাগজের গায়ে কিছু লেখা। খুলে দেখি আবারও সেই পেন্সিল দিয়ে লেখা। বুঝে গিয়েছি আবারও ইকবাল চিঠি দিয়েছে। লুবনা, জীবনে প্রথম দেওয়া চিঠিটাই ভাসিয়ে দিলে এভাবে। লেখাটা পড়ি কেন যেন বুকের ভিতর ধক করে উঠল। তার মানে ও আমায় অনেকক্ষণ যাবৎ দেখেছিল। ফোনটা হাতে নিয়ে ওকে কল দিলাম। অচেনা নম্বর দেখে হয়তো চেনেনি, তবে রিসিভ করে বলল কে বলছেন। চেনা ভয়েস শুনে বুকের ভিতর জমানো অভিমান গলে গেল। মেয়েরা উপরে যতটা শক্ত থাকতে চায়, ভিতরের নমনীয়তা তাদের হারিয়ে দেয় বারবার। চিনবেন না, যাকে বিক্রি করে দিয়েছেন সেই আমি। লুবনা, তুমি তুমি কল দিয়েছ? সিরিয়াসলি তুমি? কি শুরু করেছো? বারবার চিঠি দিচ্ছ যে। আচ্ছা, আমার বাবার হাতে পড়লে কি হবে? নম্বর চেঞ্জ করার পর একটিবার কল দেওয়ার দরকার মনে করনি, তাই না? আমি হেসে বললাম, বাহ, ভালোই তো নাটক করতে পারো। তা নারী পাচারকারীরা অবশ্য নাটক করতে পারবেই, এটাই স্বাভাবিক। নারী পাচারকারী? হ্যাঁ, যে মেয়েদের সাথে প্রেমের নাটক করে তাকে বন্ধুর কাছে বিক্রি করে দেয়, সে তাই নয় তো আর কি। ইকবাল চুপ হয়ে আছে। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, শোনো, আর আমায় বিরক্ত করবে না। লুবনা, আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু বিলিভ মি, আমি ভুল বুঝেছি। তুমি থাকার সময় আমি তোমার অস্তিত্ব বুঝতে পারিনি। তুমি কল দিলেও বিরক্ত লাগতো, তোমায় অ্যাভয়েড করতাম। কিন্তু তুমি চলে যাওয়ার পর আমি বুঝেছি, আমার কিছু শূন্যতা অনুভব হয়েছিল। আমি মানছি আমি অনেক খারাপ ছিলাম, অনেক প্রেম করেছি, ঠকিয়েছি, তবে তোমার সাথে পারছি না। কেন পারছি না তা জানি না, উত্তর নেই। বিরক্ত করো না। বললাম তো, আমার আর তোমার প্রতি কোনো ইমোশন কাজ করে না। প্লিজ ক্ষমা করে দাও। খারাপ বন্ধুদের সাথে মিশে নোংরা কাজ করেছি বহু, তবে কথা দিচ্ছি আর না। তুমি চাইলে আমি এখনই বিয়ে করব তোমায়। আমি হেসে দিলাম। হাসছো তো? হাসির কথা বললে হাসবো না? পারলে করে দেখাও। আচ্ছা, বলে ফোন রেখে দিল। জানি ও আর কল দেবে না। সবাই মুখে বড় বড় কথা বলে, কাজের সময় সবাই পালায়। বিকেলের দিকে ঘুমিয়ে আছি। ছোট ভাই হেসে হাসি দিয়ে বলে, আর ঘুমাতে হবে না, বাবা ডাকছে। ঘুম চোখে ভাইয়ের হাসি দেখেই বুঝেছি এ হাসি সাধারণ হাসি না, এ হাসি ও প্রায় হাসে। বাচ্চা বয়স থেকেই আমার ভুলগুলি বাবার চোখে ধরিয়ে দিয়ে আমাকে বাবার কাছে বকা শোনানোর সময় এই হাসি দেয় আমার ভাই। আমি ভুরু বাঁকিয়ে বললাম, কি বলেছিস আবার আমার নামে? বাবা যদি বকাই দেয়, দেখিস তোকে কি করি আমি। ভাই হি হি করে হেসে বলে, বাবা আজ বকা দিবে না, মারবে তোকে। প্রেম করো তাই না? প্রেম দেখাবে আজ। ওর এই কথা শুনে পেটের ভেতর মোচড় দিল। বাবার রাগী চোখ বারবার ভেসে উঠতে লাগলো। ধীর পায়ে বাবার কাছে এলাম। বাবা পায়ের ওপর পা তুলে বসে আছে। বাবা এই বসার ভঙ্গি দেখেই বুঝে ফেলেছি সে রেগে আছে। তার কাছে গিয়ে মাথা নত হয়ে বসে আছি। বাবা আমাকে দেখেই বলে, যা শুনছি তা কি ঠিক? আমি চুপ করে আছি। কি হলো? কি বললাম? কি বাবা? শুনলাম নাকি তুমি কোন ছেলের সাথে কথা বলো, সেই ছেলের বোন আজ আমায় বিয়ের প্রপোজাল দিল। কত বড় সাহস হয়েছে তোমার, আমি ভাবতেও পারছি না। বাবার রাগ দেখে ঠকঠক করে কাঁপছি। বাবা রাগলে মাও সামনে আসে না। ভাইটা হেসে হেসে বাবার পাশে এসে বসলো। আমার মনে হচ্ছে আমি মুরগি হয়ে বাঘের সামনে দাঁড়িয়ে আছি, আর শিয়াল মানে আমার ভাই তা দেখে মজা পাচ্ছে। লুবনা, মুখে চুনকালি না দিয়ে মন দিয়ে পড়ো। একমাত্র মেয়ে তুমি আমাদের। বিয়ের সময় হলে আমরাই ভাববো। আমি মাথা নিচু করে কাঁদছি। ভাই পাশ থেকে বলল, আর কাঁদতে হবে না, যা
রুমে গিয়ে মাকে বল চা দিতে আমায়। রুমে চলে আসলাম, দরজা বন্ধ করে কাঁদছি। ইকবাল এক নাগাড়ে কল দিয়েই যাচ্ছে। ও এভাবে বাবাকে বলবে বুঝতে পারিনি। যাই হোক, কথা শুনলে আমিই শুনেছি, ওর কি এসে যায়। একদিন পর কল রিসিভ করলাম। এর মাঝে জমে গিয়েছিল অনেক মেসেজ আর কল। আমার শান্তিই লাগছিল, কারণ এক সময় আমি কল দিয়ে পাগল করে ফেলতাম। এতবার কল দেওয়ার কি আছে? লুবনা, রিসিভ করো না কেন? এত সকালে উঠলে যে? ঘুমাইনি সারা রাত। কেন, মেয়েদের সাথে কথা বলছিলে? ইকবাল চুপ করে আছে। দেখো, কথা বলার মাঝে চুপ করে থাকা আমি পছন্দ করি না। সারা রাত কল দিলাম, রিসিভ করলে না। পরে ফোনই অফ করে দিলে। ভাবলাম ওপেন করবে না আর। ট্রাই করছিলাম সারা রাত। আমি ওর এমন অসহায়ত্বর কথায় কিঞ্চিত দুর্বল অনুভব করলেও ধরা দিইনি। বাবার কাছে বোনকে পাঠিয়েছিলে? কি সাহস তোমাদের! আচ্ছা, বেকার মানুষ বিয়ে করে খাবে কি তা ভেবেছ? চাকরিটা পেয়ে যাব, আগে তুমি পাশে থেকো। আচ্ছা, হঠাৎ করে আমার পিছনে পড়লে কেন? ব্যাপারটা বুঝলাম না। মানুষ কখন কার ওপর দুর্বল হয়ে পড়ে তা বোঝা মুশকিল। আচ্ছা, আমি যা বলবো তাই করবে? বলেই দেখো। তোমার ফেসবুক আইডি পাসওয়ার্ডটা দেবে? কি করবে? আর তুমি তো ফেসবুক ইউজ করো না। না করি, তোমারটা চাইলাম, দেবে না তাই না? এটা দিলেই কি প্রুভ হবে আমি ভালোবাসি তোমায়? আমি বলে দিলাম। ইকবাল পাসওয়ার্ড দিয়ে দিল। নিজের কাছে অবাক লেগেছে খুব। চাইতেই দিয়ে দিল। আমি সারাদিন ওর আইডিতে চিরুনি তল্লাশি চালালাম। প্রায় 2 বছর আগের একটা কনভারসেশনের আমার চোখ পড়ে যায়। মেয়েটির নাম লিজা। তার সাথে ওর বহুত মেসেজিং। সব পড়ে বুঝতে পারলাম এককালে ওরা রিলেশনশিপে ছিল। একটা মেসেজ এসে আমার চোখ আটকে যায়, চোখ জুড়ে জলকণা জমে যায়। মেসেজটা পড়ে বুঝলাম ওরা খুব ঘনিষ্ঠ ছিল। শুধু তাই নয়, ওদের মাঝে শারীরিক সম্পর্কও হয়েছিল। এক পর্যায়ে ব্রেকআপ হয়ে যায়। যে ছেলে এত ঘনিষ্ঠ সম্পর্ক ভুলে যায়, সে কি করে আমায় ভুলে যাবে না? বুঝেছি আমি, সবই আমায় ফাঁদে ফেলা। আমার মনেও ধীরে ধীরে জমালাম ওকে শাস্তি দেব, এমন শাস্তি যা ও কখনো ভুলবে না। আমি কথা চালিয়ে গেলাম। ওকে বলিনি আমি মেসেজ পড়ে নিয়েছি। আমার উদ্দেশ্য ছিল ওর সাথে কথা বলে ওকে আরও দুর্বল বানিয়ে বিয়ে করে নেব অন্য কাউকে। তখন বুঝবে ছেড়ে গেলে কেমন লাগে। একে একে 2 বছর কেটে গেল। ইকবাল এমন হয়েছে এখন আমার হাতের মুঠোয়। আমি কাঁদলেও ওর কষ্ট হয় এমন। মাঝে মাঝে জানতে ইচ্ছে হয় কেন এত মেয়ে ঠকিয়েও আমার ওপর দুর্বল হয়ে গিয়েছিল। কিন্তু সব প্রশ্নের তো উত্তর হয় না। সকালে ঘুম ভাঙল ইকবালের কল পেয়ে। কণ্ঠে ভাঙা ভাঙা পেয়েই বুঝতে পেরেছি ও কাঁদছে। কাঁদছ কেন? লুবনা, আমার চাকরি হয়েছে। আমি জানি তুমি আমার জীবনে আসলেই লক্ষ্মী। আমি হেসে বললাম, তো এখন বিয়ে করে ফেলো কাউকে। মানে? তোমাকেই করব মনে রেখো। ভালো। এখন একবার দেখা করবে আমার সাথে? না। কেন? একেবারে বিয়ের দিনই দেখবে। এরপর ইকবাল প্রায় বিয়ের চাপ দিত। বাসা থেকেও বিয়ের কথা ভাবছে। বাবা আমায় অনার্স ভর্তি করাবে না, তা সত্ত্বেও আমি তাকে না জানিয়ে অনার্সে ভর্তি হয়েছি। মা এসে বলল, লুবনা, বিকেলে কোথাও যাস না। কেন? তোকে দেখতে আসবে। কথাটা শুনে আমার আনন্দ পাবার কথা ছিল। ইকবালকে শিক্ষা দেওয়ার সময় এসে গিয়েছে তা ভেবে অতি আনন্দ পাওয়ার কথা ছিল, কিন্তু হতে পারছি না। এর আগে বহুবার ইকবালকে মিথ্যে পাত্র দেখতে আসার কথা বলে অনেক কষ্ট দিয়েছি। এখন আর বলবো না, একেবারে বিয়ের আগে বলবো। বিকেলের শেষ ভাগে আমায় দেখতে এলো ছোট ভাই অপু। পেয়ারা খেতে খেতে এসে বলল, আপু। জামাইবাবুরে বলিস আমারে একটা বাইক যেন দেয়। কোন ক্লাসে আছিস? কেন? 8-এ। পেয়ারা চিবিয়ে খাবার মতন দাঁত উঠেছে সবে। খেলনা গাড়ি ছাড়লি কয়েকদিন আগে, তার মানে কি বাইকও চালাবি নাকি? তুই জানিস আমার সাথে কত মেয়ের বিয়েও হয়ে গেছে, আর আমি বাইক চালাতে পারবো না?
বাইক না দিলে কিন্তু বিয়ে দেব না। এই বলে সরল ভঙ্গিতে পেয়ারা চিবুচ্ছে। আমি ওর দিকে তাকিয়ে আছি। বিয়েটা হয়ে গেলে ওকে আর বকা দেওয়া যাবে না, আর পড়ার টেবিলে অগোছলো রাখা বইয়ের জন্য ঝগড়া করা হবে না। ভাবতেই কান্না পাচ্ছে। পাত্রপক্ষের কাছে যেতেই বুঝতে পেরেছি তাদের আমাকে পছন্দ হয়েছে। আমি বুঝে ওঠার আগেই আমায় চেন পরিয়ে দিল। আমার ভিতর থেকে হু হু করে কান্না বের হয়ে আসছে, চাপাতে পারছি না কোনোভাবেই। রুমে শুয়ে কাঁদছি। বিয়েটা চেয়েছিলাম, কিন্তু কেন কান্না পাচ্ছে জানি না। অপু দরজার সামনে দাঁড়িয়ে আছে। ওকে দেখে বললাম, কি রে, বাইকের জন্য আসছিস? আমি কি এত অবুঝ? তারা তো চেন দিল, বাইক কি এখন দেবে? ও তো বিয়ের পর। তুই যা এখান থেকে। বিয়ের আগে কাঁদতে হয় নাকি? পছন্দ না হলে বাবাকে বল। তুই যাবি এখান থেকে? অপু চলে গেল। ইকবাল মাঝে কল দিল। রিসিভ করে হ্যালো বলার সাথে সাথেই জিজ্ঞেস করলো, তুমি কাঁদছো যে? কই? তুমি কাঁদছো, কি হয়েছে? বাবা কিছু বলেছে? না। তো সত্যি বলো। বিয়ে ঠিক হয়েছে আমার। ছেলে ব্যাংকার। তারা চেন পরিয়ে গেছে। ইকবাল চুপ হয়ে আছে। রাখলাম ফোন, আর কল দেবে না। ইকবাল কেঁদে দিয়ে বলল, তুমি কি চাও আমি আবার খারাপ হয়ে যাই? জানি তাতে কিছুই যায় আসবে না, কিন্তু আমি আর ভালো হতে পারবো না। এই বলে কাঁদতে লাগলো। মেয়েদের মতন কেঁদো না তো। এই বলে ফোন কেটে দিলাম। কাঁথা মুড়ি দিয়ে শুয়ে কাঁদছি। আমি জানি না প্রতিশোধ নিতে নিতে কখন যে ওর প্রতি দুর্বল হয়ে গেলাম। আমি কেন পারছি না ওকে ছেড়ে দেবার চিন্তা করতে? ইকবাল বারবার কল দিয়ে পাগল করে ফেলছে। বারবার বলছে, চলো পালিয়ে যাই। কিন্তু তা তো পসিবল না। যার সাথে বিয়ে ঠিক হয়েছে সে ইদানিং কল দিয়ে কথা বলতে চাই, কিন্তু তার সাথে কথা বলতে আমার নিজেকে দোষী লাগে নিজের কাছে। কথা বলি না বললেও খুব খারাপ আচরণ করি। বিয়ের আগে কথা বলা উচিত না, এই বলে রেখে দিই। আমার কেবল ইকবালের সাথেই কথা বলতে ভালো লাগতো। আমি বুঝে গিয়েছিলাম ওকে আঘাত দেওয়ার চিন্তা করে আমি কাছে এনেছিলাম। ভেবেছিলাম কাছে এনে অনেক দূরে ঠেলে দেব, কিন্তু আনতে আনতে এতই কাছে এনে ফেলেছি যেখান থেকে দূরে ঠেলে দেওয়া সম্ভব নয়। মাঝে মাঝে মনে হয় একবার যদি চাঁদ ছুঁতে পারতাম তাহলে আর ছুঁতে চাইতাম না, কিন্তু হয়তো ছোঁয়ার পর বারবার ছুঁয়ে দেখার লোভ জাগতো, তাই ছুঁয়ে ফেলা এত সহজ না। বাবার ভয়ও বলতে পারছি না এ বিয়ে আমি করতে চাই না। কাউকেই মনের কথা বলতে পারছি না। নিজের মনকেও বলে মন বারবার মনে করিয়ে দেয়, তুমি প্রতিশোধ নেবে না। ইকবালকে কল দিয়ে বললাম, অনেক দিন ধরে তোমায় সত্য কথা বলতে চাইছি, বলা হয়ে উঠছে না। ইকবাল ঘাবড়ে যাওয়ার মতন অবস্থা করে বলছে, কি হয়েছে? তুমি বিয়ে করে ফেলছো তাই না লুবনা? বাহ, খুব ভালো কথা। কথা শেষ করতে দাও। তুমি জানো না আমার এক পা একদমই অচল। মানে? একবার অ্যাক্সিডেন্ট করে ডান পা অচল হয়ে গেছে, তাই আমি দেখা করিনি তোমার সাথে। তুমি ভুলে যাও আমায়। অকারণে এক পঙ্গু মেয়ের বোঝা কি করে নেবে তুমি? ইকবাল উঠেই বলল, জানি তুমি চাও ভুলে যাই, যাতে তাকে বিয়ে করতে পারো। বিলিভ হয় না আমি পঙ্গু? তুমি পঙ্গু, অন্ধ, যা ইচ্ছে তাই হও। আমি ভালোবাসি আর বাসবো। বিয়ে আজ করতে রাজি হলে আজই করব। আমি মাঝে মাঝে ভাবি, জানো আমার উচিত না এত দুর্বল হওয়া। মাঝে মাঝে নিজেকেই নিজের কাছে হাস্যকর লাগে। যে ইকবাল এত আবেগহীন হয়েছিল, সে কি করে একটা মেয়ের কথার ওপর এত ঘায়েল হয়ে যেতে পারে? তুমি বলো, কবে বিয়ে করতে চাও? তোমার পরিবারের মানুষ কি রাজি হবে? তা আমার দায়িত্ব। দিনে দিনে বাবা বিয়ের জন্য প্রস্তুত হচ্ছে। কিভাবে আমি বিয়ে ভাঙার কথা বলি বুঝতে পারছি না। ছোট ভাইকে সব বললাম। জানিও উপকার করতে পারবে না, তাও বললাম। বুকের ভিতর আটকে রাখা যায় না। হঠাৎ মা বলল, বাবা ডাকছে। এমন ডাক আসলেই শরীর শীতল হয়ে যায়। বাবা ডাকছিলে? পাশে এসে বসো। আজ মাকেও দেখছি পাশে, তার মানে বাবা বকবে না। ভাই আমার পাশে এসে বসলো। শুনলাম এই ছেলেকে পছন্দ না? আমি চুপ হয়ে আছি।
তা আগে কেন বলনি? এতদিন হয়ে গেল। ভাই উঠে বলল, বাবা, ও ভয়ে বলেনি। বিয়ের পর যদি পালিয়ে যাই তখন মান সম্মান থাকবে? আমি অপুর দিকে রাগীভাবে তাকালাম। ও চোখ টিপ দিয়ে আমায় আস্থা দিল। বাবা বলল, আরে দেখ কি করি। তা ওই ছেলে কি করে? আমি বললাম, কোন ছেলে? বাবা বলল, আরে ইকবাল। অপু বলল, কোম্পানিতে জব করছে। ব্যাংকার রেখে ওর কাছে মেয়ের বিয়ে দেব? শুনে মা বলল, আহা, তুমি দুজনকে কম্পেয়ার কেন করছো? লুবনার সুখে থাকার প্রশ্ন। বাবা চুপ করে আছে, চিন্তিত দেখাচ্ছে খুব। আমি ভয়ে ভয়ে বললাম, বাবা, তুমি যদি বারণ করো তাহলে থাক। হয়েছে, আর পাকামি করতে হবে না, যাও রুমে যাও। আমি উঠে যেতে নিলাম। বাবা আমায় ডাক দিয়ে বলল, চেনটা খুলে আমায় দিও, কাল তাদের দিয়ে আসবো। আমি হাসি দিয়ে বললাম, ওটা সেদিনই মাকে দিয়েছি, মায়ের কাছ থেকে নিয়ে নিও। বাবা রাগী চোখে মায়ের দিকে তাকালো। মা মাথা নিচু করে আছে। সারা রাত ইকবালকে কিছু বলিনি। বাবা সকাল নাগাদ এসে বলল, তাকে বলবা বিয়ে করতে হলে একত্রেই করে রাখবে, পাকা কথা বলার দিনই। পরে উঠিয়ে নেক, কিন্তু আর আলাদা চেন পরানোর বিষয় থাকবে না। ইকবালকে বলা মাত্র সে খুব খুশি। এত খুশি আগে আমি ওকে হতে কোনোদিন দেখিনি। ওর ফ্যামিলি আমাদের পরিবারের মতন সচ্ছল ছিল না, তাই তারা আর অমত করেনি। আমার পায়ে প্রবলেম জেনেও তারা রাজি হয়েছে। শুক্রবার সবাই এসেছে। আমি সেজে গুজে বসে আছি, ভয় লাগছে। আজ ইকবালকে প্রথম সামনাসামনি দেখব, কিভাবে তাকাবো ওর দিকে? ভয়ে ঘামছি। বান্ধবীরা বারবার বলছে, এই স্বাদ নষ্ট হয়ে যাচ্ছে তো। এর মাঝেই মা বলল আমায় নিয়ে সামনে যেতে, তারা অপেক্ষা করছে। গিয়ে চুপ করে মাথা নিচু করে বসে আছি। মনের ভিতর জমা প্রতিশোধের আগুন নিভে কবে ভালোবাসার ঘ্রাণ হয়ে গিয়েছে টেরই পাইনি। এত মানুষের চোখ আমার দিকে, তার ভিতর বারবার একজোড়া চোখ আমায় আকর্ষণ করছে। এক পলক তাকাতেই ওর চোখ আমার চোখে পড়ল। ও মুহূর্তেই নিচে তাকিয়ে আছে। এই হাসি কত মধুর তা আমার মন প্রাণ শীতল করে দিচ্ছে। বিয়ের কাজ সম্পূর্ণ হওয়ার পর আমি আর ইকবাল মুখোমুখি বসে আছি। ও কথা বলছে না। আমি বারবার কাশি দিচ্ছি। পানি খাবে? আমি মাথা নাড়িয়ে বললাম, না। তুমি কিন্তু আসলেই অনেক সুন্দর, তোমার ভয়েসের চেয়েও। আমি কিছু বলতে পারছি না। আমায় আজ কেমন লাগছে জানি না। আমি ভিতরে যাব, এই বলে উঠে নিলাম। ও আমার হাত ধরে বলল, আরে পায়ে ব্যথা পাবে তো, দেখি দেখি কোন পায়ে ব্যথা। এই বলে আমার পায়ের কাছে বসলো। আমার খুব সংকোচ হচ্ছে। এর মাঝেই অপু চলে এলো রুমে। এই অবস্থায় দেখে ও বলে, জামাইবাবু, বিয়ে না করতেই আপু পা টেপাচ্ছে। এই পাজি, যা এখান থেকে। না ভাইয়া, ওর যে পায়ে প্রবলেম তা দেখছি। অপুকে ইশারা দেওয়ার আগেই ও বলল, প্রবলেম? আমার জানা মতে তেমন তো কোনো প্রবলেম নাই। একবার পেয়ারা গাছ দিয়ে পড়ে খানিক ব্যথা পাইছিল, তাও অনেক আগে। আরে সেদিনও ফুটবল খেলা দেখে ঘুমালো। ঘুমের মাঝে আমায় ফুটবল ভেবে কি জোরে লাথি দিল জানেন? ইকবাল হাসছে। আমি লজ্জায় লাল হচ্ছি। ভাই যাবার আগে কানে কানে বলে গেল, শোন, এবার আর বাইকে হবে না, 2 চাকাই আমি নাই, 4 চাকা লাগবে। বাস টাস না, প্রাইভেট কার। এইবার আমাদের ক্লাসে যে মেয়েদের বিয়ে হলো তারা নাকি মাও হয়ে গেছে। আমি গাড়ি না চালালে এখন আমার মান ইজ্জত থাকবে না। যাবি এখান থেকে? ও চলে গেল। এত বড় মিথ্যা কেন বললে? অমন মিথ্যা তুমিও বলেছ অনেক। তো আমি তো লুলা মেয়েকে বিয়ে করেছি, হুইল চেয়ারও কিনেছিলাম। ওটা কি করব? এখন পিটিয়ে পা ভেঙে দিই? আমি আতঙ্ক নিয়ে ইকবালের দিকে তাকালাম। ইকবাল হো হো করে হেসে আমার ছবি তুলল। আমার পাশে এসে ছবি দেখাচ্ছে আর বলছে, দেখো কেমন লাগছিল তোমায়, ভয় পেলে কেমন লাগে দেখতে। আমি ছবি দেখছি না, দেখছি ইকবালকে। কত কাছে ও আমার। একটি ক্ষমা মানুষকে কত বদলে দেয়, কত কাছে এনে দেয়। কি অদ্ভুত সুন্দর ওর হাসি।
আর দেখার কপাল হয়েছে আমার। এ হাসি অনন্তকাল দেখতে চাই আমি। এই হাসিতে ভুলে যাওয়া তার অতীতের সব অভিমান আর অবহেলা। বিয়ের রাতে জিজ্ঞেস করেছিলাম, যে মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছিলে তাকে ভুললে কি করে? ও বলেছিল, প্রেম আমি অনেক মেয়ের সাথেই করেছি, তার ভিতর বেশিরভাগ মেয়েই আমায় ছেড়েছে। ওই একটা মেয়ের সাথেই আমি খুব ক্লোজ হই, তবে তা ওর ইচ্ছেতেই। তার কয়েকদিনের মাথায় ও আমায় ছেড়ে যায়। আমি ফিরিয়ে আনার চেষ্টা করিনি। তখন আমার মানসিকতা ছিল, থাকলে থাকবে, গেলে যাও, এমন। কিছুদিন পর জানি সে নতুন রিলেশনশিপে গিয়েছে এবং তার সাথে যোগাযোগ আমার আগেই। তার সাথেও তার ফিজিক্যাল হয়েছে। আমি তখন অনেকটা রাগে ক্ষোভে অনেক মেয়েদের সাথে ফোনে কথা বলতাম। রং নম্বরে কল দিয়ে কথা বলতে বলতে তোমায় পেয়ে যাই। ভেবেছিলাম তুমিও ওর মতনই, তাই বেশি অবহেলা করতাম। ওই মেয়ে পরে আবার ফিরে আসতে চেয়েছিল, আমি আনিনি। আমি তোমার মতন উদার নই লুবনা। সব কিছুর ক্ষমা আমি করতে জানি না, হয়তো শিখিনি। বিয়ের 3 বছর পর বিছানার ওপর ঘুমের ভান করে শুয়ে আছি। ইকবাল এসে বলল, এই মশারি টাঙাবে না? লুবনা, কি হলো? আজ তোমার টাঙানোর কথা, কাল আমি টানালাম। কই, আমি ভুলে গেছি। আজ নতুন থেকে আবার শুরু। টাঙাবই না, যাও। দেখি রাতে মশার কামড় কে খেয়ে ওঠে। বুঝো কিন্তু, কাল তাহলে রান্না তুমিই করবা। ইকবাল রাগে ফোঁস করতে করতে মশারি টানাচ্ছে আর বলছে, কখনো ক্ষমা করব না। অতীতে যে ক্ষমা করেছি তা আগে শোধ হোক। ইকবাল সাথে সাথে আমার কাছে এসে বসে মুখে হাত দিয়ে বলল, প্লিজ অতীত মনে করিও না। আমি আসলেই ওই দিনগুলোর জন্য অনুতপ্ত। নিজেকেই বাজে লাগে নিজের কাছে। ওগুলো ভাবলেই মরে যেতে মন চায়। আমি ওর বুকে মাথা রেখে বললাম, কিছু ভুল না থাকলে আমরা ভালো হবার চেষ্টা করব কিভাবে? আর বলবো না, কখনো বলবো না। অতীত হলো পেন্সিলের কালির মতন, আর বর্তমান হলো ইরেজার, যা দিয়ে আমি সব মুছে দিয়েছি, একদম সব। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।